প্রিয় দর্শক, সবাইকে অনেক শুভেচ্ছা জানাই বেলা শেষের আজকের এই আয়োজনে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি এলিনা। দর্শক, আজ আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন শিল্প ও নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর। কথা হবে তার সাথে। শুভেচ্ছা। কেমন আছেন? ভালো, আপনি ভালো? জি, ভালো আছি। প্রথমেই জানতে চাইবো যে বর্তমান ব্যস্ততা সম্পর্কে। আমি আসলে শিল্প নারী উদ্যোক্তা যেহেতু বলেছেন, আমি বিজনেস করি, তার ফাঁকে আমি নারীদের নিয়ে কিছু কাজ করছি। আচ্ছা। তো সেক্ষেত্রে ব্যবসার ফাঁকে ফাঁকে করছি। আমি লাস্ট 20 ইয়ার্স যাবৎ বিজনেস করছি। আমি আরএমজি বিজনেস করি। তো আমার অফিস নারায়ণগঞ্জ। আমার প্রতিদিন গুলশান থেকে নারায়ণগঞ্জ যেতে হয়। মিরপুর অফিস আছে, মিরপুর দুটো ফ্যাক্টরি। তো এই ফাঁকে ফাঁকে যখনই আমি সময় পাই, আমি কিছু করার ইচ্ছে জাগে যে করি, দেশের জন্য করি, জনগণের জন্য করি, নারীদের জন্য করি, যেহেতু আমি নারী। তো সেক্ষেত্রে আমি কিছু সংগঠনের সাথে জড়িত, লাইক রোটারি, ঝন্টা ইন্টারন্যাশনাল, ওগুলি সব আমরা আসলে দেশের জনগণ বা যারা কিছু করতে পারতেছে না তাদের কিছু করার আগ্রহ দিচ্ছি, যারা গরিব বাচ্চা তাদেরকে নিয়ে কাজ করি। তো সেই সাথে মানে ব্যবসার সাথে সাথে এই কাজগুলি করার চেষ্টা করি আমি। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগছে শুনতে এগুলো। তবে একটি বিষয় জানবো যে আপনি যেহেতু একজন নারী উদ্যোক্তা এবং ব্যবসায়ী, নারী উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা একটু জানতে চাই। যে যখন ছাত্র জীবনে ছিলেন সেই সময় কি মনের ভেতরে লালিত স্বপ্ন ছিল যে এরকম একটি অবস্থানে আসবেন বা শিল্প উদ্যোক্তা হিসেবে, নারী উদ্যোক্তা হিসেবে কাজ করবেন? সেই পুরো যাত্রা, পথ চলা একটু জানতে চাই। আমার আসলে ছোটবেলা থেকে খুব চঞ্চল টাইপের ছিলাম আমি। আচ্ছা। মানে কোনোটাই ফেলবো না এরকম ছিল একটা আমার যে আমি পড়তেছি, কোনো খেলা আমি বাদ দেবো না, সব খেলা খেলবো। হ্যাঁ, কোনো গেমস হচ্ছে চলে যেতাম ওখানে। আচ্ছা। তো একটা সময় খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছে যখন আমি ক্লাস 8-এ পড়ি। তো বিয়ের পর আমার হাজব্যান্ড খুব কেয়ারিং ছিল, সে আমাকে মাস্টার্স করিয়েছে বিয়ের পরে। এর মধ্যে আবার 3টা ছেলে মেয়ে হয়ে গেছে, লেখাপড়া মাঝে মাঝে। তো ফার্স্ট বিয়ের পরেই যখন ফার্স্ট বেবিটা হলো, তখন আমার ইচ্ছে হলো যে আমি কিছু করি। তখন আমি ইন্টারমিডিয়েট পাস করলাম। আচ্ছা। তো আমি আমার কিছু কিছু জায়গায় আমি জবের জন্য ট্রাই করেছিলাম। হঠাৎ করে মনে হলো আমার হাজব্যান্ড এত বড় একটা গার্মেন্টসের ম্যানেজিং ডিরেক্টর, আমি কেন মানুষের আন্ডারে চাকরি করব? আচ্ছা। তখন আমি তাকে বললাম যে আমাকে কিছু করতে দাও বা করে দাও। তখন আমার হাজব্যান্ড একটা আমাকে গার্মেন্টস করে দিল। সে থেকে এই পথ চলা। ফাঁকে ফাঁকে লেখাপড়া করেছি, বাচ্চা হয়েছে। গার্মেন্টস যখন এস্টাবলিশড হয়েছে, এখন লাইক ওয়ার্কার্স আছে, তারা দেখছে, আমার এমপ্লয়ি আছে, তারা দেখছে। এখন একটু অবসর পাচ্ছি কাজের থেকে, এখন আমি নারীদের নিয়ে কাজ করছি। আচ্ছা আচ্ছা। নারীদেরকে নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনাকে কে অনুপ্রাণিত করেছিল? এটা আসলে আমি আমার কিছু ম্যাগাজিন বের হয়েছে, ওখানে আমাকে নিয়ে লেখা। আমি আমার ইচ্ছাটা যখন জিজ্ঞেস করেছিল, আমার ইচ্ছে ছিল যে আমি মাদার তেরেসা কিভাবে চলছে তার মতো করে কিছু একটা করার আমার উদ্যোগ ছিল, যে আমি কিছু একটা করতে চাই। আচ্ছা। তো আমাদের দেশে আসলে মাদার তেরেসা তো ওয়ার্ল্ডে একজনই, আমরা সেকেন্ড মাদার তেরেসা হতে পারবো না। তো ওনাকে অনুসরণ করে কিছু করার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমি অনেক জায়গায় যাই, গ্রামে, আশেপাশে, যেখানে শুনি যে কোনো একটা অকারেন্স হচ্ছে, সেখানে যাই, দেখি যে এটা ভালো লাগে কাজ করতে আসলে। আমরা যেটা জানি যে সম্প্রতি আপনাকে সিস্টার হেলেন নামে ভূষিত করা হয়েছে, তো সেই ব্যাপারটি একটু জানতে চাই আপনার কাছে। অ্যাকচুয়ালি আমার যে কিছু ম্যাগাজিন বের হয়েছে, সেখানে মাদার তেরেসা, আমার ইচ্ছাটা ছিল মাদার তেরেসার মতো আমি হতে চাই। তো ওটাকে নিয়ে বোস্টুমের উদ্যোগে আপনার আইডিয়াল থিঙ্কার্স অ্যাসোসিয়েশন আমাকে নিয়ে একটা ডকুমেন্টারি করেছে, যে আমি কী কাজ করতেছি, আমার চিন্তা ভাবনাগুলি কী। ওটাকে নিয়েই জাস্ট ওরা সিস্টার হেলেন নামে একটা উপাধি দিয়েছে। বাংলাদেশে নারীদের একটা জাগরণ অবশ্যই হয়েছে, কিন্তু তারা নিরাপত্তাহীনতায় কিন্তু ভুগছে, সেটা সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে, অর্থনৈতিক, রাজনৈতিক, সব ক্ষেত্রেই কিন্তু তার নিরাপত্তাহীনতার রয়েছে। তো আপনি নারীদেরকে নিয়ে, তাদের জাগরণ নিয়ে কাজ করছেন, এই পুরো বিষয়টি নিয়ে আপনার অভিমত কি? কয়েকদিন আগে যমুনা ফিউচার পার্কের একটা স্টল থেকে একটা মেয়েকে ধরে নিয়ে যে ঘটনাটা ঘটেছে, এটা একটা লোমহর্ষক ঘটনা। আমি মনে করি আমি তো একা আসলে এত বড় পথ পাড়ি দিতে পারবো না। আমি চাই যে এইসব কাজের মধ্যে আমার দেশের নারী, আমি পুরুষকে বাদ দিব না, পুরুষ ছাড়া আসলে নারীরা একা কোনো কাজ পারবে না। আমি চাই নারী পুরুষ সবাই এগিয়ে আসুক এই কাজগুলিতে। তো
পয়লা বৈশাখে একটা অঘটন ঘটলো। আমি কাগজে এগুলি নিয়ে লেখালেখি করি, প্রতি সপ্তাহের যে কাগজ আছে সাপ্তাহিক কাগজে আমার আসে। তো আমি লিখেছি যে একটা মেয়ে এইভাবে যে লাঞ্ছিত হচ্ছে, পুলিশ ছিল সামনে দাঁড়িয়ে, কিছুই কি করার ছিল না তাদের? সেটাই, জি। তো একটা পুরুষ যদি আমি নারী হয়ে বলবো যে আসলে পুরুষ যদি না থাকে আমরা একা কখনোই কোনো কিছু করতে পারবো না, পুরুষদের সহযোগিতা লাগবে। সেই সহযোগিতা আমি সব পুরুষদের কাছ থেকে চেয়েছি। কয়েকদিন আগে যে আমার ডকুমেন্টারিটা হলো, আমাকে বলতে বলা হয়েছিল, আমি বললাম যে সব ভাইরা পাশে থাকেন। যদিও নারী নিয়ে কাজ করি, নারীদের পাশে আসলে পুরুষদের দরকার আছে, পুরুষ ছাড়া আমরা আসলে পারবো না কিছু করতে। আসলেই তাই, একেবারেই এটি অসম্ভব একটি ব্যাপার। দুই তরফেরই সমান সহযোগিতাই ভালো একটি কিছু হয়। ভালো লাগছে কথা বলতে। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে এসে আরো অনেক কথা হবে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসবো, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বেলা শেষের এই আয়োজনে আরও একবার আমন্ত্রণ সবাইকে। সাথে ছিলেন সেজন্য শুভেচ্ছা জানাই। চলে যাচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথির কাছে। আবারও ফিরে এলাম। এবার একটু জানতে চাইবো যে আপনি যেরকম শিল্প নিয়ে কাজ করেছেন, নারী উদ্যোক্তা হিসেবে কাজ করেছেন এবং প্রতিষ্ঠিত একটি জায়গায় বা একটি পর্যায়ে এসে আপনি পৌঁছেছেন, যে কারণে আপনি আপনার মতো করে কাজ করতে পারছেন স্বাধীনভাবে। তো আপনি নারীদের স্বাধীনতা আপনার মতো করে এরকম ছড়িয়ে দিতে বা তাদেরকে মুক্ত করার ক্ষেত্রে কি ধরনের পরিকল্পনা করেন তাদেরকে আরো বেশি শক্তিশালী করে তোলার জন্য? তাদের কাছে যে তাদেরকে বোঝাচ্ছি যে তোমরা এইভাবে চলবা, ওভাবে চলবা। আমি আমার গার্মেন্টসে তো অনেক ওয়ার্কার্স, তাদেরকে নিয়েও আমি অনেক সময় অনেক কথা বলি, তাদেরকে বোঝাই। অনেকে বলে যে আপা আমাদের এই কষ্ট হচ্ছে, হাজবেন্ড এই করে। বলি যে তোমার হাজবেন্ড কীভাবে তোমরা বুঝাবা? তোমার ভালোটা তো তোমার হাজবেন্ড অবশ্যই বুঝবে, তুমি খারাপ কিছু যদি না করো। একটা মেয়ের সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার অনেস্টি। সে যদি অনেস্টলি চলে, তার আসলে পথে যত বাধাই থাকুক সে কিন্তু সামনে আগাবে, অবশ্যই। হ্যাঁ, তার গন্তব্যস্থলে সে বুঝতে পারবে। আমি বুঝাচ্ছি। তা আমার কথা হচ্ছে আমি একজনকে বোঝাবো, সে আরও একজনকে বোঝাবে, সে এভাবে আসলে জিনিসটা সবাইকে নিয়েই সবাই বোঝাতে বোঝাতে একসময় এটা হবে আর কি, যে প্রসারিত হবে যে সবাই আসলে এরকমভাবে চলা উচিত। একজন নারী উদ্যোক্তা হিসেবে আপনার কাছে একটি বিষয় আমার জানার আছে, সেটি হচ্ছে যে নিম্নবিত্ত বলি আমরা, মধ্যবিত্ত অথবা উচ্চবিত্তের নারীরা নিজেদের সম্মান রক্ষার ক্ষেত্রে অনেক সময় তাদের নির্যাতনের কাহিনীগুলো নিজেদের ভেতরেই লুকিয়ে রাখে। তারা বলতে সাহস পায় না, কিংবা সেটি কারো সাথে যে বলবে, প্রকাশ করবে, এটি কিন্তু সাহস পায় না। এই বিষয়গুলোকে কিংবা তাদের কাছ পর্যন্ত পৌঁছে এই বিষয়গুলো থেকে তাদেরকে বের করে আনার জন্য আপনার কি কোনো পরিকল্পনা আছে কিনা? ডেফিনেটলি আছে, কারণ এটাই তো মেয়ে নিয়ে। একটা মানুষ নির্যাতিত হবে, কেন সে লুকিয়ে রাখবে? তাকে বলা দরকার। সে যখন বলবে, সেটার পদক্ষেপ না হলে নেক্সট আরেকজন মেয়ে সেই নির্যাতিত হবে না। তো এই জন্য এগুলির জন্য আমি কাজ করতেছি। আমি আপনাদের সামনে আবারও আসবো। আমি কাজ আসলে যতটুকু করছি, আমি আরও সামনে অনেক উদ্যোগ নিয়েছি নারীদের নিয়ে কাজ করার, সেগুলি আপনারা আস্তে আস্তে জানতে পারবেন ইনশাল্লাহ। আমরা শুনছিলাম কিছুক্ষণ আগে, আপনি বলছিলেন যে ছেলেবেলায় আপনি অনেক দুরন্ত ছিলেন। সেই দুরন্তপনার মধ্য দিয়ে ধীরে ধীরে একেবারে পরিণত বয়সে যিনি উপনীত হয়েছেন তিনি আমাদের সামনে। কিন্তু এছাড়াও আরও বিভিন্ন গুণাগুণ থাকে একজন মানুষের মধ্যে, সাংস্কৃতিক দিকে, বিভিন্ন দিকে। তো সেই ক্রীড়ার দিকে সেই বিষয়গুলো কেমন পারদর্শিতা ছিল? আসলে চঞ্চলতা ছিল এরকম যে আমি কোনোটা বাদ দিব না। আচ্ছা। মানে আমি বিলিভ ইট অর নট, আমি হুন্ডাও চালিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার চোখের সামনে যেটা আসে সেটাই আমার করতে ইচ্ছে হয়। মানে এটা হচ্ছে আমার একটা ভিতরকার আগ্রহ, আমার করার আগ্রহ। অনেকে আমাকে বলে যে এত কিছু কিভাবে করো, এত কিছু যে করতেছো কোনোটাই হবে না। আমি কেন হবে না? আমি যদি বসে পড়ি তাহলে হবে না, বাট আমি চালিয়ে যাব। কখনো না কখনো আমি আমার গন্তব্যস্থল বুঝতে পারবো। আপনি এই একই সূত্র ধরেই বলতে চাই যে ছেলেবেলায় যে দুরন্ত ছিলেন, সেক্ষেত্রে কোনো এখনো দুরন্ত আছে, কিন্তু এখনো দুরন্ত আছেন, কিন্তু দুরন্তপনার খেসারত কি কখনো দিতে হয়েছে কিনা? না, এখনো দিতে হয়নি। আমি আসলে নিজেকে বলবো আমি খুব দুঃসাহসিকা, আমি আসলে খুব প্রতিবাদী। আমার সামনে চোখের সামনে কোনো কিছু আমি আসলে সহ্য করতে পারি না। যে একটা অকারেন্স হলো বা কেউ, অনেকে দেখে অনেক কিছু ঘুরে যাচ্ছে, চুপচাপ বসে আছে। আমাকে যদি রাস্তা ট্রাফিক ধরে, কেন ধরছে? আমি ট্রাফিকের সাথে প্রতিবাদ করি, কেন ধরলো? আমার তো কোনো মিস্টেক নেই। তো আমি মানে পুলিশ, এরকম কোনো নির্দিষ্ট কোনো ঘটনা আছে কি যেটি দেখে প্রতিবাদে ফেটে পড়েছিলেন? মনে পড়ে কি? হ্যাঁ, এরকম অনেক মজার কাহিনী আছে। যেমন আমি একদিন গাড়ি ড্রাইভ করে হাতিরঝিল দিয়ে যাচ্ছিলাম। একটা মাইক্রো বাসে লাইক টিনেজ বাচ্চারা
18-19 বছর হবে। 10-12টা ছেলে মাইক্রোবাসে করে গাড়ি চালাচ্ছিল। আচ্ছা। ওরা জিগজ্যাগ করছে, ওরা খুব মজা করে তো, আর জিগজ্যাগ করতেছে। আমার গাড়ি চালানো খুব ডিস্টার্ব হচ্ছিল। আমি গাড়িটা যেয়ে ওদেরকে ব্যারিকেড দিয়ে গাড়ি থামাইয়া গাড়ি থেকে নামছি। আমার গাড়িতে আবার এরকম মোটা লাঠি থাকে, মানে ওটা আসলে বাচ্চাদের জন্য না, ওটা হচ্ছে চোট টোট অনেক সময় হয় না যে গাড়িটার ইয়ে করে। তো আমি নামলাম, দূরে ট্রাফিক দাঁড়িয়ে ছিল। তো আমি নামার পরে গাড়ি লক করে ওদের সামনে গেলাম যে কী হয়েছে তোমাদের, নামো গাড়ি থেকে নামো। তো বলতে সরি আন্টি সরি, আর ভুল হবে না। আমি তোমরা যে গাড়ি চালাচ্ছ, আজকে না হয় আমি সেফলি আসছি, তুমি তো একটা মানুষকে মারতে পারতা, আর দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারতো। পরে ট্রাফিক দেখলাম দৌড়ে আসছে, তখন বললাম যে দেখেন এই করতেছে। পরে ওরা সরি টরি বললো। এইভাবে অনেক ঘটনা আসলে আমার ঘটেছে আর কি লাইফে। বাহ, আরো আসলে অনেক কিছু শুনছি, মজাই লাগছে। আমরা আরো অনেক কিছু শোনার বাকি থেকে গেল। ছোট্ট আরো একটা বিরতি নিতে হচ্ছে, ফিরে আসবো কিছুক্ষণে। দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট আরো একটা বিরতি, কিছুক্ষণেই ফিরে আসবো, সাথেই থাকুন। দর্শক, বেলা শেষের এই আয়োজনে আরো একবার আমন্ত্রণ সবাইকে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই। ফিরে যাব অতিথির কাছে। আবারও ফিরলাম। জীবনের অনেক অজানা কথা আমাদের সাথে বলছেন আপনি, জানছি, ভালো লাগছে। কিন্তু একটি বিষয় জানতে ইচ্ছে করছে যে আপনার এই যে দীর্ঘ পথ চলা এবং দুঃসাহসিক পথ চলা বলা যায়, এটি করতে যেয়ে কখনো কি প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়েছে কিনা একটু জানতে চাই। প্রতিবন্ধকতা হচ্ছে আমার বাইরে কখনো পড়েনি। বাসায় একটু হাজব্যান্ড একটু চায় যে তাকে একটু সময় দেই, বাচ্চাদের একটু সময় দেই, সেই সময়টুকু আমি হয়তো কম দিচ্ছি। কারণ বিজনেসের পাশাপাশি যেহেতু দেশের জন্য কাজ করছি, নারীদের জন্য কাজ করছি, জনগণের জন্য কাজ করছি, ওই দিকটা একটু বুঝাচ্ছি। হাজব্যান্ড হয়তো একটা সময় বুঝবে। ডকুমেন্টটা দেখার পরে তার হয়তো একটু চেঞ্জ আসছে, আরও চেঞ্জ আসবে। ও ভাবে যে আমি হয়তো আড্ডা মারি বা ইয়ে করি, পরে এখন দেখে যে না, আমি আসলে কাজ করছি। আচ্ছা আচ্ছা। এটাই আমার একটা ইয়ে ছিল। আর ও আমার সাথে আছে, আমার হাজব্যান্ড আমাকে প্রচণ্ড হেল্প করে। জাস্ট ওই সময় দেওয়াটা নিয়ে তার একটু ইয়ে, তো যখন বাসায় আসে তাকে সময় দেওয়ার চেষ্টা করি প্রপার। আচ্ছা, তো এই যে একই সাথে এত কিছু করেছেন, যেমন আপনি সমাজকর্ম করছেন, আপনি ব্যবসা করছেন, পরিবার সামলাচ্ছেন, একটি সমন্বয়ের তো অবশ্যই ব্যাপার আছে। এই এবং এর সাহসেরও একটি ব্যাপার রয়েছে। তো এর পেছন থেকে সাহসটা কে যোগায় আপনাকে সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে? আসলে সাহস নিজেকে, নিজের সাহস। এবং অনুপ্রাণিত কে করছে? আমার হাজব্যান্ড ডেফিনেটলি, সে যেহেতু আমার সাথে আছেন। আচ্ছা। আমার মেয়ে, আমার ছেলে, ওরা কখনো, মানে আমি যদি কখনো বলি যে বাবা এই প্রবলেম, তোমরা এইভাবে করে নেও কাজটা, ওরা আসলে আমাকে সাপোর্ট দিচ্ছে। সেই তো একটি বিষয় জানবো যে আপনি যেহেতু নারী উদ্যোক্তা, আমাদের দেশে তৃণমূল পর্যায়ে কিছু নারী আছে যাদের কাজ পর্যন্ত সহযোগিতার হাত পৌঁছানো খুবই দুরূহ ব্যাপার। তো সেই নারীদেরকে নিয়ে ঢাকার বাইরে যারা আছেন, বিভাগীয় শহরগুলোর বাইরে যারা আছেন, সেই নারীদেরকে নিয়ে আপনার কি চিন্তা ভাবনা আছে? আমি ওই পর্যন্ত যাওয়ার চেষ্টা করছি। আমি সেই পর্যন্ত যাব, আমি আশাবাদী। আচ্ছা, যে যাব, সেই জন্য আমার এই উদ্যোগ। এবং মনে মনে কি কোনো ভাবনা আছে যে তাদেরকে নিয়ে আমি এই সুবিধাগুলো তাদেরকে দিব? আসলে অজ পাড়াগের যে কথাগুলি বলছেন, তারা কিন্তু আমার এই গার্মেন্টসের কর্মীজীবী। এখন যেমন রংপুরে অনেক ওয়ার্কার্স আছে, মেয়ে ছেলে, মেয়েরাই বেশি, কারণ তারা তো আসলে খেতে পাচ্ছে না, তারা সব চলে আসছে। তো আমার গার্মেন্টসের ম্যাক্সিমাম ইয়ে হচ্ছে আপনার ওই ওখানকার লোকজন, রংপুর থেকে আসা, তারা খেতে পাচ্ছে না, তাদেরকেই তো আমি হেল্প। একটি বিষয় তো আমরা জানি যে বাংলাদেশে গার্মেন্টসে যারা নারী কর্মী আছে তারা কিন্তু কিছুটা হলেও অবহেলিত, এটা আমরা জানি। আপনি একজন নারী উদ্যোক্তা এবং আপনি একজন গার্মেন্টসেরও একজন ব্যবসায়ী। সেই ক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো যে আপনার গার্মেন্টসে যে নারী কর্মী কাজ করছে তারা কতটা সুযোগ সুবিধা পাচ্ছে? আমরা আসলে নমিনেশন করা ফ্যাক্টরি, তো আমাদের H&M নমিনেট করা ফ্যাক্টরি, তো ওদের আসলে সুবিধা, ওরা সবাই হ্যাপি। আমার কাছে এই পর্যন্ত কোনো, আমার বক্স রাখা আছে কমপ্লেন বক্স, কোনো কমপ্লেন এখনো আসেনি আমার হাতে। এটি আসলে একটি শিক্ষণীয় বিষয় যে আপনার গার্মেন্টসে যে নারী কর্মী কাজ করছেন তাদের কোনো অভিযোগ নেই আপনার বিরুদ্ধে বা আপনার গার্মেন্টসের বিরুদ্ধে। সবারই কিন্তু এই বিষয়টি মাথায় রাখা উচিত, প্রত্যেক গার্মেন্টস মালিককে। এবং আমাদেরও আশা থাকবে তারা এটি দেখবেন। ভবিষ্যতে আপনি নিজেকে কোথায় দেখতে চান? আমি তো কাজ করছি আসলে, আমি কোথায় দেখছি এটা একটা কঠিন প্রশ্ন হয়ে যায়। আমি চাই যে আমি একজন নারী,
আমার আশেপাশে যত নারী আছে তারা আমাকে দেখে আমার মতো করে কাজ করুক, তাকে দেখে আরও তার পাশেরগুলি করবে, এভাবে এভাবে ছড়িয়ে যাবে বাংলাদেশ। আমি সেই উদ্যোগে আছি। এটাই হচ্ছে আপনার ভবিষ্যতে নিজের পরিকল্পনা। হ্যাঁ, আপনি বলেছিলেন যে আপনি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে গানও করে থাকেন মাঝে মাঝে। তো আজকের আমাদের এই আয়োজনে আমাদের জন্য কি 2-4 লাইন গান শোনানো যাবে? প্রিপারেশন নেই সেরকম। ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর, অনুরাগের ছোঁয়ায় ভরা সুখেরই বাসর, ভালোবাসার স্বপ্নে ঘেরা এই তো আমার ঘর। আপনি একজন নারী উদ্যোক্তা হিসেবে, একজন সফল ব্যবসায়ী হিসেবে সামনের দিকে এগিয়ে যান। অনেক অভিবাদন আপনার প্রতি, শুভাশিস রইল। ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে যারা এই অনুষ্ঠান দেখছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের বেলা শেষে। দেখা হবে আগামীর আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এসও টিভির সাথেই থাকুন।